এই যে এই ভাতাটা যে দেওয়া হবে 20,000 এবং 25,000, এই যে অ্যামাউন্টটা এটার থেকে তাদের যে অ্যাকচুয়াল স্যালারি ছিল তার থেকে কত ডিফারেন্সিয়েট করছে, মানে তার ব্যবধানটা কতটা, সেটা কিন্তু রাজ্য সঠিক জবাব দিতে পারেনি। সেক্ষেত্রে বলেছে তাকে ইনস্ট্রাক্ট হবে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনে কিন্তু পরীক্ষা নিতে হবে। দেখুন, ভাতা তো উনি নিজের পরিবারের টাকা দিয়ে দেবে না, ভাতা কিন্তু দেওয়া হবে রাজ্যের যে জনগণ আছে বা এখানকার যে মানুষ আছে তাদের ট্যাক্সের টাকায়, সরকারি টাকায় কিন্তু ভাতা দেওয়া হবে। সেই ট্যাক্সের টাকা তো অন্য ভালো খাতে ইউজ করা যেতে পারে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ভাতা দেওয়ার জন্য 20,000 এবং 25,000 টাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কিন্তু আদালতে আমরা দেখলাম যে কেন এই ভাতা দেওয়া হবে সেই নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। আপাতত রায়দান করা হয়নি, কিন্তু কি হলো আদালতের মধ্যে এই বিষয় নিয়ে? দেখুন, একটি নিয়োগ প্রক্রিয়া, একটি না, এখানে দুটি নিয়োগ প্রক্রিয়া ইনভলভ, গ্রুপ সি এবং গ্রুপ ডি। এখানে শিক্ষাকর্মী যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এবং বাকি যে শিক্ষকরা রয়েছে, 4টে সিলেকশন প্রসেস নিয়ে কিন্তু মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু মামলা গড়িয়েছিল এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছিল এই 4টে প্যানেল বাতিল। এই 4টে প্যানেল বাতিল বলার পরে আর কোনো এক্সট্রা বেনিফিট দেওয়ার কিন্তু স্কোপ থাকে না। 3 তারিখের যে জাজমেন্টে দিয়েছিল সুপ্রিম কোর্ট, তারপরে কিন্তু 17 তারিখে আরেকটি জাজমেন্ট দেয়। বোর্ড একটি MA অ্যাপ্লিকেশন করেছিল, সেখানে চেয়েছিল যারা কিনা এখনো স্পেসিফিক্যালি টেন্টেড হয়নি তাদের যাতে স্কুলে যেতে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট কিন্তু একদম 17 তারিখের যে অর্ডার সেখানে স্পষ্ট বলেছে যে সেই যে প্রেয়ারটা সেটাকে রাখা যায়নি গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। এর কারণ হিসাবে বলেছে এই প্রসেস দুটোতে, এই সিলেকশন প্রসেস যে হয়েছে এবং তার ফলে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই যে করাপশন তার সংখ্যাটা হিউজ। সেটা ধরুন 50-60% বেশি, মানে ভাবুন একটা সিলেকশন প্রসেসে অর্ধেকের বেশি করাপশন করে চাকরি পেয়েছে, যারা অবৈধভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে, অবৈধভাবে চাকরি পেয়েছে। সেই সিলেকশন প্রসেসে যারা চাকরি হারালো, তার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও একটা গভর্নমেন্ট সেই জিনিসটাকে নিজেদের মধ্যে থেকে নিজেদের সুমোটো ভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার বদলে কি করলো, তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করলো। কি পথে? একটা নতুন স্কিম আনলো। 15 এপ্রিল 2025 একটা নতুন স্কিম সেখানে প্রকাশ হলো। সেখানে বলল যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে পেন্ডিং, যতদিন না রিভিউ পিটিশন শেষ হচ্ছে, যতদিন রিভিউ পিটিশনের শুনানি শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যারা চাকরি হারিয়েছে তাদের কিন্তু তাদের ফিনান্সিয়াল কন্ডিশনের কথা মাথায় রেখে এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটি স্কিম চালু করে তাদেরকে 20,000 টাকা গ্রুপ ডির জন্য এবং 25,000 টাকা গ্রুপ সির জন্য অ্যালট করা হলো ভাতা হিসাবে। সেইখানে দেখা গেল যে সেই সিলেকশন প্রসেসে আরো এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা এই দুর্নীতির কারণে চাকরি পায়নি এবং তাদের আর্থিক অবস্থা সেই খুবই খারাপ অবস্থা, তাদের পরিবার খুবই আর্থিক অনটনের মধ্যে চলছে। তাহলে এখন প্রশ্ন হলো, সরকার কি শুধুমাত্র যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল তাদের কথা ভাববে, নাকি যারা বৈধ হওয়া সত্ত্বেও, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, তাদের আর্থিক কন্ডিশন খারাপ হওয়া সত্ত্বেও তাদের কথা ভাববে? এখন এই প্রশ্নের উত্তরেই কিন্তু এখানে যে নোটিফিকেশনটা হয়েছে সেখানে কিন্তু সরকার বলে দিয়েছে তারা শুধুমাত্র যে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল চাকরি হারিয়েছে তাদের কথাই ভেবে একটা নতুন স্কিম চালু করেছে। এখানে কিন্তু যারা আরো ক্যান্ডিডেট ছিল 16 সালের, যারা ওয়েটিং লিস্টে ছিল বা হয়তো তারা কলটাই পায়নি ইন্টারভিউর জন্য বা ভেরিফিকেশনের জন্য, তারা কিন্তু সেম ফুটিং হওয়া সত্ত্বেও, তাদের জন্য তাদের আর্থিক অনটন থাকা সত্ত্বেও, তাদের সেই একইভাবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড কিন্তু সরকার দেখায়নি। সরকার কিন্তু তাদের জন্য কোনো স্কিম চালু করেননি, তাদের জন্য কিন্তু কোনো আর্থিক সহায়তা দেয়নি। তাই স্বাভাবিকভাবেই যারা ক্যান্ডিডেট ছিল তারা মামলা করেছিল হাইকোর্টে এবং তারা বলেছিল যদি এই যে স্কিমটা চালু করেছে সেটা কোনোভাবেই আইনানুগ নয় এবং
এই যে স্কিমটা হয়, সেই ভাতাটা সবাইকে দিতে হবে, যারা 31 লক্ষ পার্টিসিপেট ক্যান্ডিডেট ছিল প্রত্যেককে দিতে হবে, আর না হলে কাউকে দেওয়া যাবে না। এইভাবে আরবিটারি ডিসিশন নেওয়া যায় না। একটা গভর্নমেন্টের চেয়ারে বসে বা একটা দায়িত্ববান চেয়ারে বসে এই রকম ভাবে দ্বিচারিতা করতে পারে না গভর্নমেন্ট। বিচারপতি এখানে কি বলেছেন, মানে রাজ্য সরকারকে বা রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন এজি, তাকে বিচারপতি কি প্রশ্ন তুলেছেন এবং কি মন্তব্য করেছেন? গুলো রাখা হয়েছিল কোর্টে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই যে রাজ্যের যিনি এজি ছিলেন উনি সরকারের তরফ থেকে অ্যাপিয়ার করেছিলেন, এবং সেখানে কিন্তু জজ সাহেব স্পেসিফিক প্রশ্ন করেছিল এই যে এই ভাতাটা যে দেওয়া হবে 20,000 এবং 25,000, এই যে অ্যামাউন্টটা এটার থেকে তাদের যে অ্যাকচুয়াল স্যালারি ছিল তার থেকে কত ডিফারেন্সিয়েট করছে, মানে তার ব্যবধানটা কতটা, সেটা কিন্তু রাজ্য সঠিক জবাব দিতে পারেনি। সেক্ষেত্রে বলেছে তাকে ইনস্ট্রাকশন নিতে হবে, এবং আরো যে কথাগুলো বিচারপতি জিজ্ঞেস করেছিলেন স্পেসিফিক, যে এই যে টাকাটা দেওয়া হবে তার বিনিময়ে কি তারা কোনো কাজ করবে না বাড়ি বসে তাদেরকে টাকা দেওয়া হবে, সেখানে কিন্তু অ্যান্সার একটাই যে বাড়ি বসে সরকারের এই যে টাকা সেটা দেওয়া হবে। এবং আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে একটি ওই যখন ওখানে নোটিফিকেশনটা দেয় সেখানে বলেছে প্রিভিয়াস এরকম নাকি ইনসিডেন্ট ঘটেছে। জজ সাহেব কিন্তু স্পেসিফিক জিজ্ঞেস করেছে প্রিভিয়াস ইনসিডেন্টটা কি, সরকার কিন্তু সেটা দেখাতে পারেনি প্রিভিয়াস এরকম কোন ইনসিডেন্ট ঘটেছে এ রাজ্যে। স্বাভাবিকভাবেই এছাড়াও ধরুন আরো যে প্রশ্নগুলো করেছেন বিচারপতি সঠিকভাবেই, যে এই যে যারা যে ডিপ্রাইভ ক্যান্ডিডেট আছে বা ধরুন যারা আরো অন্য ক্যান্ডিডেট আছে তাদের জন্য কি সরকার কোনো স্কিম ভাবছে, সেই প্রশ্ন কিন্তু কোনো উত্তর আসেনি। যাই হোক, আপাতত শুনানি শেষ হয়েছে, এবং যে স্বাভাবিকভাবেই আইনের যে ভাষা ছিল এবং আইনের যে কথাগুলো ছিল এবং আইনের যে ইয়েগুলো ছিল, সাবমিশন ছিল, সেগুলো কিন্তু হয়েছে দুতরফেই, এবং এই মামলার শুনানি শেষ হয়েছে এবং মামলাটা জাজমেন্টের জন্য রিজার্ভ করা হয়েছে। স্বাভাবিকভাবে আশা করি খুব শিগগিরই সেই অর্ডারটা আমরা পাবো। অমৃতা সিনহা বিচারপতি যিনি এই প্রশ্নগুলো তুলেছেন, তার সঙ্গে সঙ্গে কি এখনই ভাতা যাতে দেওয়া না হয় সেই সম্পর্কে কিছু বলেছেন? সেটা হচ্ছে দেখুন, আপাতত যেহেতু জাজমেন্ট রিজার্ভ হয়েছে, স্পেসিফিক কোনো ইন্টারিম কিন্তু এখনো পর্যন্ত নেই, কোনো অর্ডারই এখনো পাস হয়নি। স্বাভাবিকভাবেই যে আশা করি খুব শিগগিরই সেই জাজমেন্টটি আমরা পাবো, বা অর্ডার যেটাই উনি দেবেন আশা করি খুব শিগগিরই পাবো। এখানে কিন্তু যখন ফার্স্ট হাফে মামলাটি চলছিল তখন কিন্তু জজ সাহেব জিজ্ঞেস করেছিল যে এখন কি স্ট্যাটাস আছে, অলরেডি কি ডিসবার্সমেন্ট হয়ে গেছে, সেটা পরবর্তীতে যিনি রাজ্যের এজি ছিলেন উনি বলেছিলেন যে আমাকে সেটা জেনে আসতে হবে, পরবর্তীতে আসে। এবং আপাতত কিন্তু যদি ভাতা দেওয়া হয়ে থাকে, কারণ এই ইন্টারিম মানে মধ্যবর্তী যে সময়টা রয়েছে, ধরুন আজকে আমরা দাঁড়িয়ে আছি যেই তারিখে, তার মাঝখানে কিন্তু ভাতা দিতে গেলে পরের মাসে দিতে হবে। অলরেডি যদি এই মাসে দেওয়া হয়ে থাকে, কারণ স্টেটের পক্ষে প্রথম সাবমিশন ছিল যে দেওয়া হয়ে গেছে, পরবর্তীতে সেটা কনফার্ম করা হয়নি। স্বাভাবিকভাবেই যদি ভাতা দিতে হয় তাহলে কিন্তু পরের মাসে দিতে হবে। স্বাভাবিকভাবেই যদি এই ভাতা বন্ধ হয় বা চালু হয় বা যেই পরিস্থিতিতে থাকুক না কেন, সেই পরিস্থিতিতে কিন্তু খুব একটা চেঞ্জ হবে না বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে। তাই স্বাভাবিকভাবেই জজ সাহেব কিন্তু জাজমেন্টের জন্য রিজার্ভ করেছে মামলাটা। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যাদের চাকরি গেছে তারা কিভাবে চলবে, তাদের দিকটাও তো মানবিক কারণে মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে। কিন্তু যারা সত্যি সত্যি চাকরি হারিয়েছেন এই প্যানেল বাতিলের ফলে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, তারা হঠাৎ করে তাদের ইএমআই আছে, তাদের পরিবার আছে, তাহলে তারা কোথায় যাবে? তাদের কথা ভেবেই তো রাজ্য সরকার একটা ভাতার ব্যবস্থা করেছিল। ভাতা তো এই সরকারে বিভিন্ন সময় দিয়েছে, আমরা দেখেছি দুর্গাপূজার সময় বিভিন্ন ক্লাবকে ভাতা দেওয়া হোক, বা লক্ষ্মীর ভান্ডারের মতো ভাতা দেওয়া হোক, কন্যাশ্রীর মতো ভাতা দেওয়া হোক। তাহলে এক্ষেত্রে বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন হঠাৎ করে সরকারি চাকরি, তাদের জন্য কোনো ভাতা দেওয়া হলে তাহলে সেখানে আপনাদের আপত্তি কেন? দেখুন, ভাতা তো উনি নিজের পরিবারের টাকা দিয়ে দেবে না, ভাতা কিন্তু দেওয়া হবে রাজ্যের যে জনগণ আছে বা এখানকার যে মানুষ আছে তাদের ট্যাক্সের টাকায়, সরকারি টাকায়
কিন্তু ভাতা দেওয়া হবে। সেই ট্যাক্সের টাকা তো অন্য ভালো খাতে ইউজ করা যেতে পারে, কেন অবৈধভাবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে দেওয়া হবে? এবং যদি ভাতা দিতেই হয় তাহলে কিন্তু সবাইকে দিতে হবে, কারণ বেকার ভাতা চালু হতো। অবশ্যই, কারণ কি যেই ছেলেটা ধরুন অবৈধভাবে চাকরি পেলো তার কথা গভর্নমেন্ট ভাববে, অথচ যেই ছেলেটা এই দুর্নীতির কারণে চাকরি পেল না তারও তো পরিবারের অনেক রকম সমস্যা আছে, আর্থিকভাবে তারাও তো বিভিন্ন বিপন্ন, তাদের কথা কেন এই যদি বলেন মানবিক সরকার, মানবিক সরকার তো তাদের কথা ভাববে, কিন্তু এখানে কিন্তু উদ্দেশ্য অন্য কিছু। এখানে উদ্দেশ্য হচ্ছে এই মানবিকতার যে মুখোশটা সামনে দেখিয়ে এখানে কিছু ব্যক্তিকে কিছু পাইয়ে দেওয়ার গল্প। এখানে যারা ধরুন চাকরি হারালেন তাদের মধ্যে কিন্তু একদম দেখবেন স্পষ্টভাবে বলা আছে যে এসএসসি এটা অ্যাডমিট করেছে এবং ধরুন অথরিটিটা অ্যাডমিট করেছে যে 50% বেশি অবৈধ। সেখানে কিন্তু তাদেরকে ধরুন এই যে ভাতা দেওয়া, এটা তো সরকারি টাকার অপচয়। কেন করবে এই সরকারি টাকার অপচয়? যদি ভাতা দিতেই হয় তাহলে তো সবার জন্যই সেই সমান হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা দেখাতে হবে। মানবিকতা তো শুধু একটা অংশের জন্য দেখাবে আর একটা অংশের জন্য দেখাবে তা তো হতে পারে না। সরকার চাইলে ভাতা চালু করুক, সবার জন্য করুক। পুরো 31 লক্ষ যারা সেই সিলেকশন প্রসেসে বসেছিল প্রত্যেকে আর্থিকভাবে বিভিন্নভাবে বিপন্ন, আর্থিকভাবে তারাও ক্রাইসিসে রয়েছে, তাদের কথা কেন ভাববে না? তাদের কেন এই ভাতাটা তাদের জন্য কেন এক্সটেন্ড হবে না? তাহলে যদি করতে হয় সবার জন্য করুক। বেশ, আর একটা প্রশ্ন দিদি থাকবে যে গ্রুপ সি গ্রুপ ডির কথা তো আসলো, কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল আমরা দেখেছি, সেই নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, আদালতে যাওয়া হয়েছিল, কিন্তু আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করেননি। এই ধরনের একটি বার্তা বাইরে প্রকাশ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বহু সমর্থকরা সেই বার্তা মানে শেয়ারও করছেন যে পরীক্ষা হবেই এবং আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না আপাতত। তার মানে বিজ্ঞপ্তি ঠিক আছে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে আদালতে আজ কি হলো, অর্থাৎ 9 তারিখ, জুন মাসের 9 তারিখ আদালতে যে বিচারপতির কাছে যাওয়া হয়েছিল এই সম্পর্কে, তারপরে বিচারপতি ঠিক কি বলেছেন এবং কি জানিয়েছেন? দেখুন, এই যে নিয়োগের যে বিজ্ঞপ্তিটি হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে আমাদের যেই সময় গ্রীষ্মকালীন অবকাশ চলছিল বা ছুটি চলছিল আদালতে, সেই সময় কিন্তু মামলাটা দায়ের হয়। এবং খুব স্বাভাবিকভাবেই যে ভেকেশন বেঞ্চের যে মামলাগুলো থাকে সেগুলো কিন্তু রেগুলার বেঞ্চে অটোমেটিক প্লেস হয় না, সেক্ষেত্রে কিন্তু মেনশন করতে হয়। এবং স্বাভাবিকভাবেই আজকে যেহেতু আমাদের গ্রীষ্মের ছুটির পরে প্রথম রেগুলার বেঞ্চ বসছে এবং যার কাছে ডিটারমিনেশন আছে ওই মামলা শোনার, তার কাছে কিন্তু স্বাভাবিকভাবেই মেনশন করা হয়েছে এবং তিনি কিন্তু মেনশনিংটা অ্যালাউ করে জুলাই মাসে ওই মেনশনিং ওই মামলাটা শোনানোর জন্য রেখেছে। এখন বক্তব্য হচ্ছে যে মামলাটি লিস্টে এলো না, যে মামলাটির শুনানি হলো না, সেখানে আদালত হস্তক্ষেপ করছে না, এই গালগপ্প ছড়ানোর তো কোনো মানে হয় না। কিছু লোক এই নিয়ে আনন্দ করছে, কিছু লোক ভাবছে যে যেটা হয়েছে, যে এই প্রসেসটা আছে সেই প্রসেসের আমরা বেনিফিট নেব, কিন্তু একদমই সেটা নয়। যে অবশ্যই আমরা চাই যে পরীক্ষা হোক, পরীক্ষার মাধ্যমেই বিচার হোক কার যোগ্যতা মান বেশি এবং তার বেসিসেই নিয়োগটা পাক, তাতে আমরা সেটাতে পূর্ণ সমর্থন। কিন্তু যে পরীক্ষাটা হবে সেটা কোন রুলের মাধ্যমে হবে, কোন রুলকে ফলো করে হবে, বা ধরুন ওই যে অ্যাডিশনাল যে 10 মার্কস দেওয়া হলো এক্সপিরিয়েন্সের জন্য, সেটা কেন থাকবে, সেগুলোকে কারেকশন করে তবে কিন্তু পরীক্ষাটা নিতে হবে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনে কিন্তু পরীক্ষা নিতে হবে। এখানে সরকার চাইলো বা এসএসসি চাইলো নিজের ইচ্ছা মতন পরীক্ষা নিয়ে নিলাম, তা কিন্তু এখানে হবে না। এবং যে ক্যান্ডিডেট যারা ধরুন আদালতে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং তাদের যে যোগ্য হকের চাকরি সেই নিয়ে যে যারা লড়াই করছে, যাদের যোগ্যতা আছে, তাদের কিন্তু মামলা করেছে, তারা কিন্তু এই যে 90 নাম্বারে তারা কিন্তু পরীক্ষায় বসবে না। 90 নাম্বারে তারা কেন পরীক্ষায় পার্টিসিপেট করবে, যেখানে প্রত্যেকে ধরুন তারা ইল্লিগাল ভাবে বা ধরুন যারা ধরুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অবৈধ পথের মাধ্যমে, তাদেরকে 100 নম্বরে পরীক্ষা দিতে হবে। আর অথচ যারা যোগ্য, যারা ধরুন পরীক্ষায় অ্যাপয়েন্টমেন্ট পাশ করেও অ্যাপয়েন্টমেন্টটা পায়নি কারণ এই দুর্নীতির কারণে, তারা কেন 90 নম্বরে পরীক্ষা দেবে? এছাড়া আরো অনেক পয়েন্ট আছে, সেগুলো নিয়ে নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি শুনানির জন্য আসবে মামলাটি এবং আশা করি খুব শিগগিরই তার শুনানি হবে এবং তার নিষ্পত্তি আমরা চাই খুব তাড়াতাড়ি শুনানি হোক, দ্রুত শুনানি হোক, কারণ সুপ্রিম কোর্ট কিন্তু একটি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে।
এই যে গভর্নমেন্ট বলুন বা এসএসসি বলুন, অথরিটি বলুন, তারা জানে ইচ্ছা করে এগুলো ক্রিয়েট করছে যাতে আদালতকে গিয়ে পরে আদালতের ঘাড়েই দোষ দিতে পারে যে আমরা তো চেষ্টা করেছিলাম সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ মানার, কিন্তু আমরা মানতে পারিনি কারণ এই আদালতের যে মামলা হয়েছে তার কারণে আমরা এগুলো মানতে পারিনি, সেই জন্য ইচ্ছা করেই এটা ক্রিয়েট করা হচ্ছে। দিদি, একটা শেষ প্রশ্ন, যে এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই নিয়ে আপনারা কলকাতা হাইকোর্টের কাছে গিয়েছেন এবং আমরা দেখলাম যে জুলাই মাসে এই মামলা লিস্টেড হতে পারে এবং শুনানি হতে পারে, কিন্তু 16ই জুনের মধ্যে, মানে 16ই জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চলবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া চলবে, কিন্তু মামলা শুনানি হবে তার পরের মাসে গিয়ে, অর্থাৎ জুলাই মাসে গিয়ে। আবার অন্যদিকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন, সেখানে গ্রীষ্মকালীন অবকাশ এখনো চলছে। তো এই গোটা বিষয়টা নিয়ে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। তারা কি তাহলে আবেদন করবেন নাকি মামলার জন্য অপেক্ষা করবেন রায়ের জন্য? দেখুন, সেটা তো যেমন প্রসেস আছে, যতক্ষণ না কোর্ট সেখানে হস্তক্ষেপ করছে বা কোর্ট ধরুন মামলার শুনানি করছে, ততক্ষণ যেটা আছে, দেখুন আদালত যদি বারণ মানে বলে দেয় যে ওটা অবৈধ, তাহলেই কিন্তু ওটা অবৈধ হবে। আমরা কিন্তু এখন আদালতে প্রেয়ার করছি যে ওটা অবৈধ কারণ হিসাবে এই 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 কারণ, এবং জজ সাহেব সেটা কিন্তু যদি গ্রহণ করে তবে কিন্তু ওই নোটিফিকেশনটা ক্যান্সেল হবে। না হলে কিন্তু বর্তমানে যেহেতু নোটিফিকেশনটা এক্সিস্টেন্সে রয়েছে, নোটিফিকেশনটা এখনো বর্তমানে তাকে খারিজ করে দেওয়া হয়নি, তাই বর্তমানে কিন্তু নোটিফিকেশনে রয়েছে। এবং 16 তারিখে যে ধরুন অনলাইন প্রসেস শুরু হচ্ছে বা ধরুন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে, এবং কিন্তু এই যে ধরুন জুলাই মাস বা তার আগেও শুনানি হতে পারে, এটা নয় যে জজ সাহেব বলেছে জুলাই মাসে আসবে মানে আর কোনো মামলা আসবে না, মানে সেটা তো হয় না, সেটা হতেই পারে তার আগে শুনানি। কিন্তু বক্তব্য হচ্ছে যদি জুলাই মাসেও শুনানি হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ জজ সাহেবের সেই ক্ষমতা আছে যে যদি অনলাইন প্রসেস, অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সেটা হয়ে যাওয়ার পরেও কিন্তু জজ সাহেব হস্তক্ষেপ করতে পারে এবং জজ সাহেব চাইলে সেই নোটিফিকেশনটা ক্যান্সেল করে দিতে পারে। এটা কিন্তু কোনো কারণ হতে পারে না যে অনলাইন অ্যাপ্লিকেশন যেহেতু হয়ে গেছে তাই আর জজ সাহেব হস্তক্ষেপ করতে পারবে না, আদালত আর হস্তক্ষেপ করতে পারবে না। আপনি দেখেছেন পরীক্ষা হয়ে যাওয়ার পরে, প্যানেল পাবলিশ হয়ে যাওয়ার পরে, অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরে, এত বছর চাকরি করে যাওয়ার পরেও কিন্তু আদালত সেখানে হস্তক্ষেপ করতে পেরেছে। সেখানে একটা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস যদি ধরুন তর্কের খাতিরে কমপ্লিটই হয়ে যায়, তর্কের খাতিরে আমি যদি ধরে নিই যে অনলাইন প্রসেসটা, অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে গেল, জজ সাহেব চাইলেই কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে পারে। আদালত চাইলে তার যে নির্দেশ সেটাকে দিতে পারে এবং সেই নির্দেশ মানতে অথরিটি কিন্তু বাধ্য। একদম, অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শকদের জন্য অনুরোধ করব আপনারা অবশ্যই সাদা কালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।